আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সকল বিমানবন্দরগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর আগে পুলিশ তাদের নিজেদের জন্য রেড অ্যালার্ট জারি করেছে বলে বিভিন্ন সামাজিক মাধ্যমে খবর এসেছে। বাস্তবতা হলো যে বাংলাদেশের অভ্যন্তরে এখন প্রতিদিন কি ঘটছে এবং আসলে বাস্তবে কি ঘটতে যাচ্ছে, কি হচ্ছে বা কি হচ্ছে না, এই বিষয়গুলোর জন্য আমাদের আসলে সামাজিক মাধ্যমের উপরে নির্ভর করতে হয়। আমরা যারা পাঠক আছি বা আমরা যারা জানতে চাই, এখন মূল ধারার যে পত্রিকাগুলো আছে, তাদের যে প্রিন্ট ভার্সন, সেই প্রিন্ট ভার্সন খুব অল্প মানুষ আমরা পড়ছি। খুব অল্প মানুষের ভাষায় পত্রপত্রিকাগুলো রাখা হয়। একটা সময় ছিল যে আমি অফিসে বা বাসায় ৪-৫টা পত্রিকা রাখতাম। এখন অফিসে একটা পত্রিকা রাখি, বাসায় আরেকটা পত্রিকা রাখি। কিন্তু আসলে দুটো পত্রিকারই ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ, এর বেশি আসলে দেখা হয় না। কিন্তু এই পত্রিকাগুলো তাদের যে অনলাইন ভার্সন কিংবা তাদের যে ফটো কার্ডগুলো আমরা সামাজিক মাধ্যমে দেখি, ওটাই আমাদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়, তাদের যে ডিজিটাল ভার্সন। আবার সেই ডিজিটাল ভার্সনগুলোকে বিভিন্ন যারা গুজববাজ রয়েছে তারা এতটা বিকৃত করে, এমনভাবে প্রচার করে যে আপনি কোনটা যে সঠিক আর কোনটা মিথ্যা, কোনটা যে পত্রিকার অরিজিনাল ফটো কার্ড আর কোনটা না, এটা অনেক সময় আসলে আপনি খুব সতর্ক না হলে খেয়াল করতে পারবেন না। মাঝে মধ্যে অবস্থা এমন হয়ে যায় যে একটা মিথ্যা খবর পত্রিকার নামে চালিয়ে দেওয়া হয় এতটা গুরুত্ব সহকারে যে পরবর্তীতে সেই পত্রিকা কর্তৃপক্ষ আবার আলাদা বিজ্ঞাপন দিয়ে আলাদা ফটো কাট করে বলতে হয় যে আমরা এই কথাগুলো বলিনি। কথাগুলো বললাম এই কারণে যে আসলে বাংলাদেশ পুলিশ কী করছে, বাংলাদেশে কতটা সতর্কতা জারি হচ্ছে এবং আসল ঘটনাটা কি, এরকম একদম একজ্যাক্টলি যে সত্যিকার চিত্র আমরা পাচ্ছি না। একদিকে যেমন বলা হচ্ছে যে বাংলাদেশের সমস্ত বিমানবন্দরগুলোতে সেই সতর্কতা জারি করেছে পুলিশ। আবার একটু পরে দেখলাম যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, এই ধরনের কোনো সতর্কতা জারি করা হয়নি, এগুলো সব ভুয়া খবর। হোয়াট এভার মেবি, কিন্তু এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ সতর্কতা জারি করেছে এয়ারপোর্টগুলোতে। এখন কি কারণে এটা জারি করা হলো? এর আগে আমরা জানি যে এই জুলাই মাস উপলক্ষে বিভিন্ন জায়গাতে বিশেষ আকৃতির বোমা সাদৃশ্য অনেকগুলো বস্তু পাওয়া গেছে। সেটা মেট্রো রেলের বিভিন্ন স্টেশনে এগুলো পাওয়া গেছে এবং এতে করে যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং আমাদের পুলিশের বা সেনাবাহিনীর যে বোমা ডিসপোজাল ইউনিট রয়েছে তারা আবার সেগুলোকে উদ্ধার করেছে এবং এগুলো সেই জনবহুল জায়গা, বিশেষ করে প্রেস ক্লাবের মতো জায়গাতে, মিরপুরের মতো জায়গাতে এগুলো রাখা হয়েছিল, অনেকটা ছাতির মতো দেখতে। এবং এটা যে কেবল বিচ্ছিন্ন ঘটনা তা নয়, দেখা গেল ওই দিন সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের যে অনুষ্ঠান রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে প্রেস ক্লাবের সামনে দিয়ে যখন বিরাট মিছিল যাচ্ছিল, তখন ঠিক সেই জায়গাতে এরকম বোমা সদৃশ্য বিষয় পাওয়া গেল। দুর্ঘটনা ঘটেনি, কিন্তু দুর্ঘটনার যে আলামত আমরা দেখেছি, এতে করে সিঁদুরে মেঘ দেখে ভয় পাওয়ার মতো অবস্থা আমাদের তৈরি হয়েছে। আপনারা জানেন যে বিগত বিএনপি সরকার আমলে সারা বাংলাদেশের যে জজ কোর্টগুলো রয়েছে সেখানে একযোগে সেই বোমা হামলা হয়েছিল এবং ওই সময়ের যে জঙ্গিবাদ, শায়ক আব্দুর রহমান, বাংলা ভাই, তাদের নেতৃত্বে যে জঙ্গিবাদ শুরু হয়েছিল, সেই জঙ্গিবাদ কিন্তু এখন পর্যন্ত থেমে নেই। শেখ হাসিনার জামানাতে এই জঙ্গিবাদকে নিয়ে একদিকে ব্যবসা হয়েছে, অন্যদিকে সরকারকে জিম্মি করেছে, অন্যদিকে জনগণকে জিম্মি করা হয়েছে, আবার অন্যদিকে সরকার এবং রাষ্ট্র তারা ইচ্ছাকৃতভাবে হোক কিংবা নাটক তৈরি করার জন্য হোক, এই জঙ্গিবাদ নিয়ে বহু নিরীহ মানুষের জীবন তছনছ করে দিয়েছে। এটা হলো বাস্তবতা। অনেকে বলেন যে এই কাজ করার ফলে পুলিশের যে কতগুলো দুর্নীতিবাজ কর্মকর্তা, তারা যথেষ্ট টাকা পয়সা উপার্জন করেছে। অনেকে বলেন যে এই জঙ্গিকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে শেখ হাসিনা সরকার পশ্চিমা
দুনিয়ার কাছে নিজেদের যে গ্রহণযোগ্যতা বা তারা ছাড়া যে এই রাষ্ট্র, এই সরকার চলবে না, এরকম একটা অবস্থা তারা প্রমাণ করার চেষ্টা করেছে। তো সেই যে কাজগুলো করেছে, এটা যে একেবারে সর্বাংশে মিথ্যা তা নয়। জেলখানাতে বহু সংখ্যক উগ্রপন্থী লোকজন ছিলেন এবং বাংলাদেশে হলি আর্টিজানের মতো দুর্ঘটনা ঘটেছে, মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এই দেশে এখন পশ্চিমারা বলছে, পাকিস্তানি বলছে, ইসরায়েল বলছে যে এখানে আইএসের ট্রেনিং সেন্টার আছে। এখানে হরকাতুল জিহাদ থেকে শুরু করে পাকিস্তানের তেহরিকি যে তালেবানে অফ পাকিস্তান টিটিপি, তো সেই সংগঠনের ট্রেনিং সেন্টার এখানে আছে। আমাদের পার্বত্য অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন যমুনার যে দুর্গম চর অঞ্চলে এরকম অসংখ্য জঙ্গি ট্রেনিং সেন্টারের সন্ধান পাওয়া যায় এবং মাঝে মধ্যে বেশ কিছু সংখ্যক তরুণদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের আচার আচরণ, চাল চলন, মানে এগুলো দেখলে রীতিমতো তাদের পিতামাতা যারা আছে তারাও ভয় পাবে। ফলে এই যে এই মুহূর্তে সরকার যে দুর্বল একটি অবস্থানে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। নাজুক অবস্থায় আছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। কোনো বাহিনীগুলো ঠিক ওইভাবে মাথা উঁচু করে এখনো পর্যন্ত দাঁড়াতে পারেনি। এমনকি সেনাবাহিনী সম্পর্কে মানুষের যে যাকে বলে ভয় ছিল, আতঙ্ক ছিল, এই গত ২ বছর ধরে জুলাই বিপ্লবের কারণে সেনাবাহিনী নিয়েও কিন্তু এখন অনেকে তুচ্ছ-তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলে থাকেন। যে সেনাবাহিনীর প্রধানকে নিয়ে মানুষ কথা বলা তো দূরের কথা, সেনাবাহিনীর একজন মেজরকে দেখলে মানুষ থরথর করে কাঁপত। এখন কে মেজর, কে মেজর জেনারেল, কে ব্রিগেডিয়ার জেনারেল, কে লেফটেন্যান্ট জেনারেল আর কে ফুল জেনারেল মানে সেনাপ্রধান, ওগুলো গণনা করার সময় যারা সমালোচনা করছে তাদের কাছে নেই। তারা মুখে যা আসে সেভাবে গালাগাল করছে। আইজিকে যেভাবে গালাগাল করছে, এসপিকে একই ভাষায় গালাগাল করছে এবং শুধু দূর থেকে গালাগাল না, একেবারে সামনাসামনি গালাগালি করছে। তারা রাষ্ট্রপতিকে ভুয়া ভুয়া হিসেবে গালাগাল করছে। বঙ্গভবনের অনুষ্ঠানে গিয়ে তারা রীতিমতো সিন ক্রিয়েট করছে। তো এইরকম একটি নাজুক অবস্থাতে যদি যারা সুযোগ সন্ধানী, যারা মন্দ কাজ করে, তারা যদি টার্গেট করে আসলে কোনো কিছু করে, ওটা সামাল দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে প্রশাসনের আছে বলে অনেকেই মনে করেন না। তো এনিওয়ে, যেটি হলো যে এই মুহূর্তে কেন হঠাৎ করে সতর্কতা জারি করা হলো? এখানে জঙ্গি হামলা হতে পারে। দ্বিতীয়ত এখানে আওয়ামী লীগ এই কাজগুলো করতে পারে। ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে একটা তোড়জোড় শুরু হয়ে গেছে এবং সেই তোড়জোড়ের প্রেক্ষিতে ঘোলা পানি তৈরি করার জন্য, সরকারকে বিব্রত করার জন্য, মানুষের মনে আতঙ্ক তৈরি করার জন্য, এটা আওয়ামী লীগও করতে পারে, কোনো জঙ্গি সংগঠন করতে পারে, বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা করতে পারে। তো এই বিষয়ে যে সরকারের যে সতর্কতা বা পুলিশের যে সতর্কতা বা রাষ্ট্রের যে সতর্কতা, এটা কেবলই মাত্র যে সতর্কতা রয়েছে বা সতর্কতা জারি করা হয়েছে, এর মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত না। দেয়ার মাইট হ্যাপেন ম্যানি থিংস। এই গেল একটা বিষয়। এখানে আরেকটি বিষয়, সেটা হলো পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত। গত ২ বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তান বেশ অপরিহার্য হয়ে পড়েছে। তাদের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে ভালো সম্পর্ক, পাকিস্তান ভ্রমণ, পাকিস্তানের সঙ্গে আমাদের শিক্ষা ব্যবস্থার জয়েন্ট কোলাবোরেশন, পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছেলেরা মেয়েরা যাতে পড়তে চায়, তারপরে পাকিস্তান থেকে আমরা যেন বিমান কিনতে পারি, অস্ত্র গোলাবারুদ কিনতে পারি, তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কটা যেন কন্টেম্পোরারি ভারতকে প্রেশার সৃষ্টি করার জন্য একটা কাঙ্ক্ষিত জায়গাতে আমরা নিয়ে যেতে পারি। এইজন্য ইউনূস জামানা থেকেই আসলে চেষ্টা করা হচ্ছে। চীনের সঙ্গে চেষ্টা করা হচ্ছে, পাকিস্তানের সাথে চেষ্টা করা হচ্ছে। এখানে চীন এবং পাকিস্তানের মধ্যে ডিফারেন্স হলো, চীনের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক হতে পারে, কিন্তু পাকিস্তানের সঙ্গে আমাদের, যেহেতু পাকিস্তান বাংলাদেশ একত্রে ছিল, সেখানে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তাদের সঙ্গে আমাদের একটা আলাদা যাকে বলা হয় সম্পর্ক তৈরি হয়েছে, ঘৃণার সম্পর্ক, অপছন্দের সম্পর্ক, শত্রুতার সম্পর্ক। আবার একই সঙ্গে বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের সময়কালীন থেকে আজ অবধি কোটি কোটি লোক রয়েছে পাকিস্তানপন্থী। পাকিস্তানের প্রবল বিরোধিতাকারী গ্রুপ যেভাবে রয়েছে, পাকিস্তানপন্থী লোকজনের কিন্তু বাংলাদেশে অভাব নাই। তো সেই কারণে পাকিস্তান যিনি পাকিস্তানের রাষ্ট্রদূত,
তিনি সবসময় বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অন্যদিকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, সেই আইএসআইয়ের যে তৎপরতা, এটাও গত ২ বছরে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। তো সেই দিক থেকে পাকিস্তানের বর্তমান যিনি রাষ্ট্রদূত রয়েছেন, তিনি অনেকের কাছে পরিচিত, মার্কিন রাষ্ট্রদূতের মতোই পরিচিত। ইদানিংকালে তার যে ঘোরাফেরা, চালচলন, কথাবার্তা সবকিছুই অন্য যেকোনো সময়ের চেয়ে গুরুত্ব বহন করে। তো সেই রাষ্ট্রদূত অলনে ছাড়েন, হাসপাতালে ভর্তি হয়েছেন তার স্ত্রীসহ, এবং বলা হচ্ছে তার বাসায় শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, এবং এতটা অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে সেখানে ধোঁয়া তৈরি হয়েছে, জিনিসপত্র পুড়ে গেছে, এবং রাষ্ট্রদূত এবং তার স্ত্রী এতটা আহত হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন যে তাদেরকে দেশের একটি বেসরকারি হাসপাতালে, সেই হাসপাতালে তাদেরকে আইসিইউতে বা সিসিইউতে, একজনকে আইসিইউতে আর একজনকে সিসিইউতে রাখা হয়েছে। তাদের সর্বশেষ, আজকের এই ভিডিওটা যখন আমি করছি, তাদের সর্বশেষ শারীরিক অবস্থা কিন্তু আমরা জানি না। এখন এই যে রাষ্ট্রদূতের অসুস্থ হওয়া, এটি নিয়ে কিন্তু নানা রকম কথাবার্তা হচ্ছে। যারা সন্দেহ করছে যে না, পাকিস্তান একটি জঙ্গি রাষ্ট্র, একটি তালেবানি রাষ্ট্র, এবং সেখানে প্রচুর সন্ত্রাসী কর্মকাণ্ড হয়। তারা বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয় মদতে তারা সন্ত্রাস করে। ভারতের যে মুম্বাই ট্র্যাজেডি, হোটেল তাজে আক্রমণ, এর বাইরে আরও কাশ্মীর থেকে শুরু করে অন্যান্য শহরে বোমা হামলা চালানো, এই কাজগুলো পাকিস্তান রাষ্ট্র তারা তাদের যে গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইনসার্জেন্সি চালিয়েছে। কাজেই বাংলাদেশে যদি এই ধরনের কোনো ঘটনা পাকিস্তানি রাষ্ট্রদূতের বাসা ব্যবহার করে, কিংবা পাকিস্তানের যে রাষ্ট্রীয় বাহিনীগুলো রয়েছে, সেই বাহিনীগুলোর যে কর্মক্ষমতা, তাদের যে কার্যক্রম, যেগুলো সাধারণত তারা ভারতে চালায়, সেই কাজগুলো তারা বাংলাদেশে চালাতে পারে। এবং এই কাজগুলো করতে গিয়ে, পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে, রাষ্ট্রদূতের বাসা তো একটা ইমিউনিটি থাকে, তো সেই বাসায় এরকম কিছু হলো কি না, এটা নিয়ে কিন্তু মানুষের সন্দেহ বেড়ে যাচ্ছে। অনেকে আবার এই কথা বলার চেষ্টা করছে যে রাষ্ট্রদূতের ব্যক্তিগত যে সম্পর্ক, নারী ঘটিত কোনো সম্পর্ক, তরুণীর সাথে, কোনো বাংলাদেশি তরুণীর সাথে যে সম্পর্ক, এটি নিয়ে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের মধ্যে এই ঘটনাগুলো ঘটতে পারে। আপনারা জানেন যে বাংলাদেশে অনেক রাষ্ট্রদূত আছেন, সেই রাষ্ট্রদূতরা এদেশের অনেক রমণীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। আপনারা সেই সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে একজন মডেলের সম্পর্ক, এর আগে অস্ট্রেলিয়ার যিনি রাষ্ট্রদূত ছিলেন, তিনি বাংলাদেশে একজন অত্যন্ত পরিচিত রাজনীতিবিদ, শীর্ষস্থানীয় ব্যবসায়ী, তার স্ত্রীর সঙ্গে তার অবৈধ প্রণয়, এবং সেই ভদ্রলোকের স্ত্রী বেশ পরিচিত মুখ বাংলাদেশে, তিনিও মিডিয়া ব্যক্তিত্ব। তাকে ঘর থেকে বের করে নিয়ে দীর্ঘদিন সেই অস্ট্রেলীয় রাষ্ট্রদূত সেই মহিলার সঙ্গে লিভ টুগেদার করেছেন। এটা বাংলাদেশের ওপেন সিক্রেট। অনেক রাষ্ট্রদূতকে টার্গেট করে বাংলাদেশের মেয়েরা বেশ ভালো সম্পর্ক করে। আবার রাষ্ট্রদূতও বাংলাদেশের মেয়েদের সাথে সম্পর্ক করার জন্য এখানে অনেক ঘটনা কূটনৈতিক পাড়ায় রীতিমতো ঘটে যাচ্ছে। তো সেক্ষেত্রে পাকিস্তানের রাষ্ট্রদূত যদি চান কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করার জন্য, সেটা তার জন্য ওয়ান্টুর বিষয়। আবার কোনো মেয়ে যদি এই মুহূর্তে পাকিস্তানের রাষ্ট্রদূতকে টার্গেট করে যে না, তার সাথে সম্পর্ক তারা করবে, এরকম ধড়িবাজ মেয়ের সংখ্যাও কিন্তু বাংলাদেশে কম নয়। তো সব মিলিয়ে আমাদের এই সময়টিতে যা কিছু ঘটছে, এটি আমাদেরকে যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছে। নৈতিকভাবে, রাষ্ট্রীয় কৃষ্টি কালচারের ক্ষেত্রে, আমাদের ন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটির ক্ষেত্রে, এবং সর্বোপরি আমাদের যে মানুষের মন এবং মানসিকতা, চিন্তা এবং চেতনা, এবং পলিটিক্যাল যে স্ট্যাবিলিটি রয়েছে, সেই স্ট্যাবিলিটির ক্ষেত্রে সাম্প্রতিক এই যে দুটো ঘটনাগুলো বললাম, এই দুটো ঘটনা কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।